আসলে কপালটা খারাপ, এখানে অ্যাকচুয়ালি একটা জাদুঘর ছিল। আপনি কি চিন্তা করবেন যে ছুটি দিনগুলোতে খোলা থাকবে, শনি থেকে বুধবার এই টাইম খোলা, শুক্রবার 3টা থেকে 7টা পর্যন্ত খোলা। কবি জসিমউদ্দিনের বাসার কাছে চলে আসছি। এখানে আমার স্কুল ছিল বরিশাল জেলা স্কুল, তাই ঢাকায় আসি আর বরিশাল যাই যেতে হতে ফরিদপুর হয়ে, কিন্তু কখনো ঘুরে দেখা হয়নি। আর ওয়ান ডে ট্যুর হিসেবে ফরিদপুর খারাপ না, তাই ডিসাইড করলাম একদিনেই ফরিদপুর যাবো আসবো। আমার অন্য ট্রিপগুলোর মতোই বাইকে করে শুরু হলো আমার ফরিদপুরের জার্নি। তবে হ্যাঁ, যা দেখছেন তাই, বাইক আমি চালাচ্ছি না, বাইকের পেছনে বসে আছি। আমার অ্যাকশন 4 দিয়ে ভিডিও করতেই ভালো লাগছিল। দেখতে দেখতেই পৌঁছে গেলাম সায়দাবাদ বাস স্টপ। এখান থেকে গোল্ডেন লাইন বাস নিয়ে চলে যাব ফরিদপুরের দিকে। মূলত ফরিদপুরে যাওয়ার বাস দুইটি রুটে পাওয়া যায়, সায়দাবাদ এবং গাবতলী। গাবতলী রুটে বাস এখনও ফেরি পারাপার করে চলাচল করে, কিন্তু সায়দাবাদের বাসগুলো যাত্রাবাড়ি হয়ে পদ্মা সেতু দিয়ে যায়। পদ্মা সেতু দিয়ে গেলে 2 থেকে 2.5 ঘন্টা দরকার হয় এবং গাবতলী দিয়ে উঠলে 3 থেকে 4 ঘন্টা দরকার হয়। যাই হোক, ইতোমধ্যে বাসে উঠে গেলাম এবং বাস ছেড়ে দিল। রাস্তার ভিউ দেখে নিজে অনেকটা অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগছিল। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা দরকার, আমার মতো আপনি যদি মিরপুর বা এই অঞ্চলের অধিবাসী হন এবং আপনি যদি দিনের বেলায় কোনো এক সময় ফরিদপুরের দিকে বের হতে চান, তাইলে আপনার জন্য ওই মিরপুর বা উত্তরা অঞ্চল থেকে সায়দাবাদ হয়ে যদি আপনি যেতে চান, আপনার দেখা যাবে যে টোটাল জার্নিটা 4-4.5 ঘন্টার উপরে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই গাবতলীও একটা অপশন হিসেবে বেছে নিতে পারেন। তবে হ্যাঁ, ভোরে ভোরে যেতে চাইলে অবশ্যই সায়দাবাদ বাস টার্মিনালটাকে আমি বেশি সাজেস্ট করব। এখানে ওদের বড় টার্মিনালও রয়েছে এবং তাড়াতাড়িও যেতে পারবেন। প্রথমবারের মতো অ্যাকশন 4টা হাতে নিয়েছি, তাই ভাবলাম একটু টাইম ল্যাপস করে ফেলি। আমি নিজেও জানি যে খুব প্রফেশনাল টাইম ল্যাপস হয়নি, কিন্তু আমার জন্য এটা বেশ আকর্ষণীয় ছিল, কারণ আমি এর আগে কখনো টাইম ল্যাপস নিইনি। অনেকেই দেখতাম যে অ্যাকশন ক্যামেরা হাতে থাকলে টাইম ল্যাপস নেয়, কিন্তু আমি কখনো নিয়ে থাকতে পারিনি। আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরপর ফ্রেমটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে ফ্রেমটা চেঞ্জ হয়ে যাওয়ার আসল কারণ হলো আমি ঘুমিয়ে যাচ্ছিলাম মাঝখানে, যার কারণে ফ্রেমটা দেখা যাচ্ছিল না। যাই হোক, আস্তে আস্তে পৌঁছে গেলাম ফরিদপুরে। পৌঁছে গেলাম ফরিদপুর জেলায়। আমি এখানে প্রথম নেমেছি, এর আগে কখনো নামিনি, এর আগে অন্য জায়গাতে যাওয়া হয়েছে।
আমার কাছে পুরোটাই অপরিচিত, আপনারা দেখতে পারেন। ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডে এসে নামা হয়েছে আসলে। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, এটা হলো গিয়ে কোনো প্রকার এক্সটার্নাল মাইক্রোফোন ছাড়া এই ডিজে অ্যাকশন করে মাইক্রোফোনটা টেস্ট হচ্ছে। আশা করি আপনি একটা আইডিয়া পাচ্ছেন যে কীরকম সাউন্ড কোয়ালিটি হতে চলেছে। শরতের আকাশ এমনি অনেক সুন্দর, তার উপরে যখন আপনি ফরিদপুরের মতো একটা শহরে যাবেন যেখানে ছিমছাম পরিবেশ আপনাকে মনোমুগ্ধ করতে বাধ্য, এরকম একটা পরিবেশে যখন পার হচ্ছিলাম, সেই আমার পরিচিত কিছুক্ষণ পর পর খাল বা ছোট ছোট নদী নদ নালা এগুলো পার হচ্ছিলাম, সেই বরিশালের দিনগুলোর কথা মনে পড়ে গেল। আস্তে আস্তে ঢুকে গেলাম শহরের ভেতরে। একটু পরে আমরা মূলত থামবো নাস্তা করার জন্য। নাস্তা করা শেষে এবার আমরা বের হয়ে গেছি তেঁতুলতলার উদ্দেশ্যে। তেঁতুলতলা মূলত ফরিদপুরে খুব ফেমাস মিষ্টি খাওয়ার জন্য। এখানে মূলত গরম মিষ্টি পাওয়া যায়। যাওয়ার পথে ফরিদপুরের কিছু আইকনিক জায়গা দেখার সৌভাগ্য হয়ে গেল। জায়গাগুলো যেরকমই হোক, এই আকাশে অনেক সুন্দর লাগছিল। নিউ মার্কেট এলাকা থেকে আমরা মূলত বের হয়ে গেছিলাম এই তেঁতুলতলার উদ্দেশ্যে। তেঁতুলতলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আপনি যখন বসে থাকবেন তখন আপনার সামনেই গরম মিষ্টি তৈরি হবে এবং আপনাকে সেই মিষ্টিটা গরম গরমই তারা সার্ভ করবে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই তেঁতুলতলায়। তো গাইজ, এখানে একটা মজার জিনিস লক্ষ্য করলাম, যেমন কুমিল্লা গেলে সব জায়গায় মাতৃ ভাণ্ডারের মিষ্টি, এখানে দেখেন সব তেঁতুলতলার মিষ্টি, তেঁতুলতলার মিষ্টি, তেঁতুলতলার মিষ্টি। হ্যাঁ, এই জায়গাটার নামই তেঁতুলতলা হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি এটা তেঁতুল গাছ না, এটা একটা আম গাছ। আপনার মনে করেন এখানে তেঁতুল গাছ থাকার কথা, এটাও তেঁতুল গাছ না, এটাও তেঁতুল গাছ না, এবং এগুলো তেঁতুল গাছ না, কিন্তু আনফর্চুনেটলি জায়গাটার নাম তেঁতুলতলা। তবে হ্যাঁ, জায়গাটা দেখতে অনেক সুন্দর, এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশের কি সুন্দর। আসলে ঢাকার বাইরে আকাশটাকে এমনি সুন্দর লাগে, অনেক ছিল। মিষ্টিটা আমাদের গরম গরমই পরিবেশন করেছিল, এবং অন্য যে মিষ্টিগুলো আমাদের কাছে পরিবেশন করা হয়েছিল সেগুলো বেশ ফ্রেশ ছিল, এটা বোঝাই যাচ্ছে। আর এই এলাকাটা যে বেশ ফেমাস মিষ্টির জন্য সেটা বুঝে যাচ্ছিল, কারণ আমরা বসে থাকতে থাকতেই বেশ কয়েক কেজি মিষ্টি বিক্রি হয়ে গেল। তাইলে এক কথায় বলা যায় মিষ্টিটা ভালো। এবং ফরিদপুরের সুন্দর রাস্তাগুলো পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির উদ্দেশ্যে। কবির বাড়িতে পৌঁছানোর পূর্বেই রাস্তাটাতেই যে মনোমুগ্ধকর পরিবেশ ছিল তা দেখে আমরা বেশ মুগ্ধ হয়ে গেছিলাম। যাই হোক, রাস্তার ডান সাইডে মূলত নদী ছিল, কিন্তু আমি একটুর জন্য শ্যুট করতে না পারায় ওই পার্টটা মিস হয়ে গেছে। কবি জসিমউদ্দিনের বাসার কাছে চলে আসছি। এখানে সামনে এটা নদী বলবো না খাল বলবো আমি এক্স্যাক্টলি জানি না। ও এখানে লেখা আছে, এটা হলো, কাছে যাই তাহলে পড়তে পারবো আমরা। এখানে লেখা কুমার নদ। হ্যাঁ, কুমার নদ পুনর্খনন প্রকল্পের আওতায় পল্লীকবি জসিমউদ্দিনের মেলার মাঠে। এটা তার মানে এটা একটা নদ। আপনারা বেশিরভাগ আই গেস জানেন নদী আর নদের বেসিক পার্থক্য হলো নদী সচরাচর একটু চড়া হয়, নদ একটু সংকীর্ণ হয়। অনেকটা সাপের মতো আপনি হিসাব করতে পারেন। সাপ যেমন পুরুষ সাপগুলো হলো গিয়ে একটু তুলনামূলক সাইজে ছোট হয় এবং নারী সাপগুলো বড় হয়। জিনিসটা সুন্দর আসলে। আমি খেয়াল করলাম আমি এখানে একটা সেলফি স্টিক ইউজ করছি, তো ভিডিও করার স্বার্থে মাঝে মাঝে আমাকে সেলফি স্টিকটাকে
আমি উঁচু করে ধরতেছি। তো এটা স্বাভাবিক ফিজিক্সের নিয়ম অনুযায়ী আসলে, যে সেলফি স্টিকটা যখন উঁচু হচ্ছে এটা বেশ ক্যামেরাটা নড়ছে। আমি এখনও জানি না যে ফুটেজগুলো কীরকম হচ্ছে, আমি দেখে আমাকে বুঝতে হবে যে ফুটেজগুলো। আমি আশা করছি এদের আমি ওই সময় রেডি শট প্লাস RS প্লাসে শ্যুট করছি, আশা করি এটা ভালো থাকবে। তিনজনের দাম এই টাকা কারা নেয় এটা রিয়া? ও, 60 টাকা আছে। মূলত আমার এখানটা শ্যুট করতে আসার কথা না, এটা একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একটা রুম। তো এখানে এই ছবিগুলো বেশ ইন্টারেস্টিং মনে হলো, তবে কিছু কিছু কাজ আমার কাছে খুবই অপছন্দর মনে হয়েছে। যে দেখেন এখানে এটা একটা সংগ্রহশালার মতো, কিন্তু এখানেও কেউ একজন এসে সাইন করে দিয়ে গেছে। এটা তো সংগ্রহশালা, আপনার তো সাইন করার কথা না। এবং ভালো করে খেয়াল করে দেবেন, একজন এরকম প্রচুর মানুষ আছে যারা সাইন করেছে। এরকম একটা সংগ্রহশালায় বিশেষ করে যেগুলো অ্যাকচুয়ালি পাবলিক প্রপার্টি, এটা সাইন করাটা কতটুকু বিবেকবানের মতো কাজ, সেটা একটা প্রশ্ন আছে আমার কাছে। এই যে এখানে ওনার ছবিগুলো খুব একটু আকর্ষণীয় লেগেছে, এই জন্য আমি মেইনলি এখানে আসা। এবং ক্যামেরাটা লো লাইট পারফরমেন্স একবার দেখা হয়ে গেল, এবং তার কিছু বংশধরের কথা আছে, এবং তার পূর্বসূরি কয়েকজন। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে, এটা একটা সৌন্দর্য বর্ধনের মতো একটা জায়গা বানিয়েছে, তবে এইটা মজা লেগেছে আমার কাছেও। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দি ছোট বাড়ি রসুলপুরে যাও। খুব ফেমাস একটা লাইন, কিন্তু আসলে অনেক অর্থবহ। এটা খুব সময় একটা উদ্যান টাইপ ছিল, যেটা হয়তো এখন বন্ধ করে রাখা হয়েছে। আবার এখানে একটা যে দেখি আরেকটা লাইন দেখতে পাচ্ছি, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, জলপানি যে করতে দেব শালি ধানের চিড়ে। ও, এটা আমার আসলে জানা ছিল না যে এটা কবি জসিমউদ্দিনের একটা লাইন। আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা কোক স্টুডিওর একটা গানের একটা অংশ ঢুকে দেওয়া হয়েছে, এটাই সেই কবিতাটা। তো আশা করি এখন আমি জানতে পারলাম যে ওটা কার কবিতা আসলে। আর এখানে একটি সুন্দর বাসগুলো রয়েছে, আসলে মনে হচ্ছে এগুলো ব্যবহারের উপর রয়েছে, বেশ মানে কি বলবো, এটা তার বন্ধু দীনেশচন্দ্র সেনের স্মরণে এটা বানানো হয়েছে। তো যদি দেখি ভেতরে কি আছে, এখানে জার্মানির বিভিন্ন ফেমাস ব্যক্তিবর্গের ছবি দেওয়া আছে, যদিও এটা ছিঁড়ে গেছে মাঝখান থেকে। এখানে খুবই জার্মানি নিয়ে কিছু লেখা আছে, এগুলো যদি চান আপনারা যে কোনো সময় পজ করে একটু দেখে নিতে পারেন। আমি এই মুহূর্তে সবগুলো পড়তে পারতেছি না। আমি ভেতরে দেখতে চাই, ভেতরটা একটু অন্ধকার টাইপ আছে, আবার সেই লো লাইট পারফরমেন্স চেক করা হয়ে যাবে। আমি এখনও জানি না ঠিক, হয়তো কবির জার্মানির সাথে সম্পর্ক ছিল কোনোভাবে।
জার্মানি শহরে বন্দর, অর্থাৎ উনি বোধহয় কোনো এক সময় জার্মানিতে ভ্রমণ করেছেন। এটা তার নিজের টাইপ মেশিন, আশা করি এটাতে উনি টাইপ করেছেন। তার রচিত তার সমসাময়িক সময়ের কিছু বই। এখানে কিছু পুতুল আছে, আমি আসলে বুঝতেছি না যে এই পুতুলটা আসলে তার খেলার নাকি তার কোনো ক্যারেক্টারের সাথে সম্পর্কিত। এখানে কিছু রয়েছে। এই যে এটা একটি রেকর্ডার, যারা চিনেন না হয়তো ফ্রেন্ডস সিরিজটা দেখলে রেকর্ডারটাকে ম্যাচ করতে পারবেন। এটা খুব সম্ভব পরবর্তীতে তৈরি করা একটা ঘর, কারণ এটার গঠনশৈলী বলে দিচ্ছে এটা বর্তমান সময়ের সুন্দর শৈলীতে তৈরি করা। যদিও এখানে টিকিট কেটে ঢোকা হয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে এটাকে আরও সুন্দর করে রাখা হয়তো সম্ভব হতো, কারণ কিছু কিছু দিক দিয়ে আপনি দেখলে দেখবেন যে মনে হচ্ছে ঘরটা পুরোই অন্ধকার। হয়তো এই ক্যামেরাটার লো লাইট পারফরমেন্স ভালো, তাই নাইলে এখানে খালি চোখেও খুব বেশি আলো দেখা যাচ্ছে না। আমরা এখন বের হয়েছি এখান থেকে। দেখি ওদিকে কী আছে। তবে হ্যাঁ, এটা ঘুরতে আসার জন্য একটা ভালো জায়গা। আপনি ঐতিহাসিক জায়গা হিসাবে বিবেচনা না করে যদি ঘুরতে আসার মতো ভ্রমণ কেন্দ্র হিসাব করেন তাহলে সেই হিসাবে ভালো। এখানে অনেক অনেক ধরনের পাতাবাহারের গাছ, তারপর উদ্যানটা অনেক সুন্দর। এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করার কিছু নেই। ঘুরতে আসার মতো হ্যাঁ একটা জায়গা। তো আপনি যদি একটা জাদুঘর বা একজনের স্মৃতি বিজড়িত একটা জায়গা সেরকম কিছু এক্সপেকটেশন নিয়ে আসেন, হয়তো হতে পারে যে আপনি হয়তো আশাভঙ্গ হতে পারে। এবার আমরা হচ্ছি পালকি ঘর। পালকি ঘর কোনটা? এই যে এইটা। কেন পালকি ঘর আই হ্যাভ নো আইডিয়া। এখানে লেখা কবির ছেলে হাসু, ও আমি পড়তে পারছি না ঠিক আসলে কী লেখা। বাসুপ্তমণির স্মৃতিঘর এরকম কিছু কি, আমি ঠিক পড়তে পারলাম না। দেখি এখানে কি রয়েছে। অ্যাঞ্জেলিকা আনোয়ার, তার স্মৃতিতে। এই রুমগুলো তালাবদ্ধ আছে, অর্থাৎ যদি ভেতরে কিছু থেকেও থাকে আমরা দেখতে পাচ্ছি না, এবং খুব সম্ভব এখানে কিছু তাদের ব্যবহার্য জিনিসপত্র রয়েছে যেটা তালাবদ্ধ থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আর খোলার চেষ্টা করছি না। চলো এখান থেকে। এখানে একটা জিনিস একটু খুব কনফিউজিং, আমি আসলে কোন জায়গাটা জাদুঘরের অংশ আর কোন জায়গাটা মানুষের বসবাসের অংশ, এটা বোঝাটা বেশ টাফ হয়ে দাঁড়িয়েছে। মা আসো, মৌপুপি আসো। আসো মৌপুপি। এবার আমরা এদিক দিয়ে একটু যাই। কাঁচা, হ্যাঁ ওটা কিন্তু এটা তো মানুষের বসত বাড়ি মনে হচ্ছে।
এগুলো বোধহয় তাদের ব্যবহার্য বাড়ি ছিল, কিন্তু এখন মনে হয় এই যে কবির সেজ ভাইয়ের ঘর এটা। এই যে কবির বড় ভাইয়ের ঘর এটি, খুব সম্ভব আটকানো আছে ঘরগুলো। আমরা এগুলোতে এবং এগুলোতে প্রবেশ নিষেধ রেখেছে, তার মানে ঢুকতে না পারাটাই স্বাভাবিক। ও এখানে একটি ঢেকি রয়েছে, এটা কি তখনকার ঢেকি কিনা বর্তমান সময়ে এটা নিয়ে বেশ ভালো প্রশ্ন আছে, কারণ গঠনশৈলী দেখে রাখা বর্তমান সময়ের একটা ঢেকি মনে হচ্ছে। এবং যদি ভুল না বলি এটার কতটুকু ভাঙতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে। এখানে আরেকটি ঘর রয়েছে, যেটা ঘরটার নাম মণিমালার মণিহার। তো যাই আমরা ভিতরে। এই ঘরটা অন্যতম একটা ক্লাসিক ঘর, এটাও খুব সম্ভব সেই সময়কারই একটি ঘরে। এটা গঠনশৈলী বলছে এটা ওই সময়কার একটি ঘর, এটা মিউজিয়ামের জন্য আলাদা করে তৈরি করা হয় নাই। কী কী আছে একবার দেখে ফেলি। গ্লাসগুলো খুবই অস্বচ্ছ হয়ে আছে, মানে আপনি ক্যামেরায় ক্যামেরায় যাও দেখতে পাচ্ছেন, আমি খালি চোখে সেটুকুও দেখতে পাচ্ছি না। এখানে তার ব্যবহার্য কিছু জিনিসপাতি দেখতে পাচ্ছি, তবে স্বীকার করতে হবে যে এই ঘরটা খুবই অবহেলায় রয়েছে। এগুলো বইয়ের ব্লক, তখনকার দিনে বইয়ের ডিজাইন করার সময় বিভিন্ন ব্লক ডিজাইন করা হতো, কারণ তখনকার দিনে এখন কিন্তু গ্রাফিক ডিজাইন করার জন্য তো ব্লক ডিজাইন করতে হতো। এগুলো অবশ্যই পরবর্তী সময়কার কিছু বই, এবং আশা করছি এগুলো তার ব্যবহার্য কিছু শেলফ, হয়তো তার ব্যবহার্য কিছু কাপড় হতে পারে। এটা তাদের কিছু ছবি রয়েছে, হয়তো এগুলো তার সমসাময়িক সময়ে প্রকাশিত বই, এবং তৎকালীন সময়ে মাটির ফিল্টার বলবো না ঠিক, পানি রাখার জার। এখানে একটা মজার জিনিস দেখা যায়, আমি এটা আগে জানতাম না। এই রুমে কবির বিবাহ হয় এবং বাসরাতে স্থানে দিয়ে চোর ঢুকে কবির সকল গহনা চুরি করে নিয়ে যায়। এই স্থান দিয়ে চোর ঢুকেছিল, তাইলে খুব সম্ভব এই ঘরটা এদিক দিয়ে ঢোকার জায়গা ছিল না। এটা আটকানো, অবশ্যই টাইলসটা পরবর্তীতে করা। ওটা নিয়েছি। এটা সাংস্কৃতিক পাঠশালা করা হয়েছে, কিন্তু সাংস্কৃতিক কেন্দ্রতে গান বাজতেছে, কতটুকু সফল এটা নিয়ে প্রশ্ন আছেই। এই সেই কবিতা যেটা কবি জসীমউদ্দীনকে তার খ্যাতি এনে দিয়েছিল।
আপনারা জানেন কি না জানি না, কবর কবিতাটা ইতিহাসে বোধহয় অন্যতম এমন একটা কবিতা যেটা সে যখন নিজের স্নাতকের ছাত্র তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো। আপনি একবার চিন্তা করে দেখেন আপনি কীরকম লেভেলের ট্যালেন্টেড বা কত যুগান্তকারী কোনো কবি বা কবিতা লিখতে পারলে তখন আপনি ছাত্র থাকাকালে সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়, সেটা আজকের দিনে বিশ্ববিদ্যালয়ের মতো না যে অনেক ইউনিভার্সিটি আছে, পুরা উপমহাদেশে গুটি কয়েক ইউনিভার্সিটি ছিল, তার ভেতর একটিতে সেটি পাঠ্য হিসাবে পড়ানো হয়। তাহলে সেই কবিতাটা কতটা জোর ছিল আশা করি বুঝতে পারছেন। যাই হোক, একটা ছোটো ট্যুর দিলাম, ভালো লাগলো। আর আশেপাশে কোথাও কিছু দেখার আছে নাকি একটু দেখবো আমরা। ওটা ছিল তার বাসা, মানে ওখানে থাকার তাদের পৈতৃক সম্পত্তি বা পৈতৃক থাকা জায়গায়। এবার আমরা যাচ্ছি তার জাদুঘরে। আমি এক্স্যাক্টলি জানি না নামটা কি, আমরা আসার সময় এটা খেয়াল করলাম। তো আশা করি এটা জাদুঘর টাইপ ছিল না, এটা আগেই বলে রাখি, এটা আমারও এক্সপেকটেশন একটু ভুল হয়েছে। এটা কাইন্ড অফ তার বাসা বা বাসভবন এরকমই হিসেবেই যাওয়া দরকার ছিল। এখন এখানে জাদুঘর যদি থেকে থাকে আমি ওটা একটু দেখছি, আমি এখনও শিওর না। এখানে দেখলাম আমরা একটা যে জাদুঘর ছিল, এখন এটাই কি সে জাদুঘরটা নাকি একটু দেখে নিচ্ছি আমরা। আসলে কপালটা খারাপ, এখানে অ্যাকচুয়ালি একটা জাদুঘর ছিল, স্মৃতি জাদুঘর। দেখতে বেশ সুন্দরই লাগছে, হয়তো আমি জানি না ভেতরে কীরকম হবে দেখতে, কিন্তু আমার কাছে দেখে ভালোই লাগছে। সমস্যাটা দাঁড়িয়েছে এক জায়গায়, যেটা আমি হয়তো কেউ এটা এক্সপেক্ট করবে না। আপনি কি চিন্তা করবেন যে ছুটি দিনগুলোতে খোলা থাকবে, শনি থেকে বুধবার এই টাইম খোলা, শুক্রবার 3টা থেকে 7টা পর্যন্ত খোলা। আর আজকে শুক্রবার আর এখন দিনের বেলা চলছে, আমি আবার আজকেই ঢাকায় ব্যাক করব। সো আমার পক্ষে কোনোভাবেই আজকের এই মানে কী বলবো বিকালবেলা আসা সম্ভব না। তো এই স্মৃতি জাদুঘরটা না দেখাই থেকে গেল। হয়তো দিনের বেলায় খোলা থাকলে এসে দেখে যেতে পারতাম, কিন্তু যেহেতু খোলা নেই কিছু করার নেই আমাদের। আসলে ইটস লাইফ, কখনো কখনো জিতবেন, কখনো কখনো হারা হবে, এরকমই আর কি। ঠিক আছে, যাই হোক, একটা ভালো সময় ছিল। যেমন আমি যদি একটু দেখাই, এরকম একটা জায়গা আসলে আপনি যখন টাইম স্পেন্ড করবেন, এই জায়গাটাও প্রাইসলেস। আপনি বুঝতেছেন, এখানে আপনি এসে বসে থাকলেও আপনার ভালো লাগবে। এরকম একটা নদ, এটা নদী না, নদের পাশে এসে হালকা বাতাস, খুব গরম লাগছে না, খুব ঠান্ডাও লাগতেছে না, এবং এই যে এরকম একটা এনভায়রনমেন্ট, এটা কিন্তু আসলেই মুগ্ধকর। যাই হোক, এভাবে আমরা এখন বিদায় নিচ্ছি কবি জসীমউদ্দীনের পিতৃগৃহ বা বাসস্থান থেকে। দেখি আমাদের পরে জার্নি শুরু করা যাক। পল্লীকবি জসীমউদ্দীনের বাসা থেকে বের হয়ে আমরা এবার চলে যাচ্ছি আবার নিউ মার্কেটের দিকে। মূলত তার বাসাটা যতটা মনোমুগ্ধকর ছিল, তার চেয়ে বেশি মনোমুগ্ধকর ছিল তার বাসার আশেপাশের পরিবেশটা। আমার বোন বলছিল যে এখানে পরিবেশটাই এমন যে একটা মানুষকে কবি তৈরি করে দিতে পারে। হ্যাঁ, আসলেই মনে হচ্ছিল এরকম। আমি যদি জানি না কোন মোড়ে আসছে আমি, কিন্তু এখানকার মসজিদটা আসলেও সুন্দর ছিল। জুম্মার নামাজে আরও কিছু টাইম বাদ আছে, তো আমি একটু পরে আসবো। এতে এখানে আসা হবে না, আমি আরও কিছু সুন্দর সুন্দর মসজিদ দেখলাম, এগুলোতে যাওয়ার ট্রাই করবো। এরপরে ফরিদপুরের সে ফাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। মূলত ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্যই ভিডিওটা কিছুটা শর্ট করার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাস্তা দিয়ে যখন আসছিলাম, শরতের আকাশ
এবং এই নীল যে আভা, এটাই আমাদের মনোমুগ্ধ করছিল। যদিও আমার কাছে রাস্তার অনেক পরিচিত মনে হচ্ছিল, হয়তো আগে বরিশাল থেকে যেসব বাস ফরিদপুর হয়ে যেত তারা হয়তো এই রাস্তা দিয়ে যেত। যাই হোক, আমরা চলে যাচ্ছি আবার নিউ মার্কেটের দিকে কিছুটা খাওয়া দাওয়া করতে এবং দুপুরে নামাজটা আদায় করতে হবে। অবশেষে আমরা ঢুকে গেলাম ফরিদপুরের নিউ মার্কেট তথা বাজার এরিয়ার ভেতরে। তো ছোট একটা শহর হিসাবে বেশ ছোটই রয়েছে বাজারটা, এবং এখানে বিভিন্ন পরিচিত দোকান এবং ফার্মেসি দেখে বেশ ভালোই লাগলো। পথে এই মসজিদটা দেখে বেশ সুন্দর লাগলো, তাই রিক্সা থেকে নেমে একটু কাছে যাওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, নতুন হাতে অ্যাকশন ক্যামেরা ধরা, যার কারণে আমি পুরা ফুটেজটা নিতে পারিনি। তবে হ্যাঁ, যথেষ্ট বোঝা যাচ্ছে যে ফরিদপুরের মসজিদগুলো আসলেই দর্শনীয়। এখানে মূলত গেছিলামও দুপুরে লাঞ্চ করার জন্য, কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ থাকায় আমরা অন্য একটা রেস্টুরেন্টের দিকে চলে যাচ্ছি। এই রেস্টুরেন্টটাতে যাওয়ার পথেই এত সুন্দর একটা দৃশ্য, আসলে মনোমুগ্ধকর। কিন্তু দৃশ্যটা মনোমুগ্ধকর হলো, পরিস্থিতিটা অতটা ভালো ছিল না, কারণ আমরা যে দেখি যে রেস্টুরেন্টটা বন্ধ। যাই হোক, খাবার খাওয়া না হলেও আমরা ব্যাক করলাম নিউ মার্কেটের দিকে, যে দেখি অন্য কোনো রেস্টুরেন্ট কোথাও খোলা আছে নাকি। হ্যাঁ, এটা একটা অবশ্যই মাথায় রাখার বিষয়। মফস্বল শহরগুলোতে হয়তো জুম্মার নামাজের আশেপাশের সময় খাবার খুঁজতে যাওয়াটা আমাদের একটা বোকামি ছিল, কিন্তু একজন পর্যটকের জন্য অবশ্যই খাবারের রেস্টুরেন্টটা পাওয়াটা বেশ ইম্পর্ট্যান্ট। অবশেষে আমরা খোলা পেলাম টেরাকোটা নামক একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা শুনতে অনেকটা ঢাকার টেরাকোটার মতো হলেও দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু খাবার সম্পর্কে তেমনটা বলা যাচ্ছে না। দুপুরের লাঞ্চ সেরে আমরা বের হয়ে গেলাম আবার বাসার উদ্দেশ্যে। একটু পরে বাসের জন্য বের হব। বাগার রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, এটা ফরিদপুরের অন্যতম একটি আইকনিক মিষ্টান্ন ভাণ্ডার। ফরিদপুরে গেলে আপনি না হলেও 10টা এরকম মিষ্টান্ন ভাণ্ডার আপনার চোখে পড়বে। সবশেষে এটা বাড়ি ফেরার পালা। এই পরিবেশ ছেড়ে বাসায় ফিরে আসতে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, জীবনটা তো এমনই। এই ছোট ছোট ভালো লাগার সময়গুলোকে আসলে কাজে লাগাতে হয়। যাই হোক, ফিরে যাচ্ছি। অ্যাকশন ক্যামটা ব্যবহার করা কিছুটা শেখা হলো, এখনও সম্পূর্ণ পারিনি। কিছু কিছু নতুন পার্সপেক্টিভে ছবি তোলার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। এই ফরিদপুর রাস্তায় আস্তে আস্তে মনে হচ্ছিল জীবনটা যদি একটু স্লো হতো খারাপ যেত না, কিন্তু কি করার,
আমরা যে এই ফার্স্ট জীবনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বাসে ওঠার আগ দিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় এবং সে বৃষ্টি থামার নাম নিচ্ছে না। যাই হোক, বাস ছেড়ে দিল এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, এরা এক্স্যাক্ট টাইমে বাসটা ছেড়ে দিয়েছে এবং আমরা প্রথম সিটে বসার কারণে ঝাঁকি তেমন ফিল করছিলাম না বলেই বলা যায়। এবং গোল্ডেন লাইনের সার্ভিস বরাবরের মধ্যে বেশ ভালোই ছিল, কিন্তু আমরা আগের একটা কাউন্টার বসার কারণে এবারে বাসটা মোটামুটি ফাঁকা অবস্থায় চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাস তেমন কোনো কাস্টমারই নাই। নিজের হাতে প্রথম অ্যাকশন ক্যামটা নিয়ে অ্যাজ ইউজুয়াল একটু ভিডিও করে ফেললাম এবং এরপরে একটা ঘুম। এই ঘুম দেওয়ার কারণে আপনারা পুরো রাস্তার আর কোনো ফুটেজই দেখতে পাবেন না। ঘুম ভাঙলো ঢাকায় পৌঁছানোর পরে। ঘুম থেকে উঠে দেখি সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছে গেছি, কিন্তু আমরা মূলত জানতে পারলাম যে বাসটা মতিঝিল পর্যন্ত যাবে, তাই আমরাও ঠিক করলাম মতিঝিলে যেয়ে তারপরেই নামবো। যদি সাম আপ করি, ফরিদপুর জার্নিটা একদিক দিয়ে অনেক রিমার্কেবল ছিল একটা হিসাবে, যে আমি একদিনে গেলাম আসলাম এবং আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে শেষের দিকের ফুটেজ তত নাই। এর একটা কারণ হলো গতকালকে আমার যেহেতু আজ সকালে আমি মোটামুটি 5টার দিকে উঠেছি, তো আমার অ্যাটলিস্ট অ্যারাউন্ড 12টার সময় ঘুমানো দরকার ছিল। আমি 2টার সময় ঘুমিয়েছি, যার ফলে আমি যাওয়ার পথেও ঘুমাতে পারিনি ফুটেজ নিতে। যে আসার সময় এসি বাসে, তারপর আবার বৃষ্টির একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পুরোটাই ঘুমায় গেছে, যেন আসার সময় আমার কোনো ফুটেজ নাই। একটু ঢুকার বাসে উঠে তখন একটু ফুটেজ নিয়েছিলাম, আর আসার সময় কিছু ভিডিও নেওয়া হয়েছে। আর হ্যাঁ, শহর হিসাবে যদি বলি, ছোট একটা শহর আমার কাছে ঘুরে ভালো লেগেছে এবং সবচেয়ে ভালো যেটা লেগেছে যে কোনো ঢাকার বাইরে যে কোনো একটা শহরে যে সুবিধাটা থাকে, যানজট নাই। এটা একটা ব্লেসিং, যে যানজট ছাড়া আপনি একটা রাস্তায় ঘুরছেন, এটা একটা ব্লেসিং একদিক দিয়ে। আশা করি আপনারা একটা ভালো আইডিয়া পেয়েছেন এবং আজকে পুরোটা টাইম আমার সাথে ভিডিও থাকার জন্য ধন্যবাদ। আমি আরও সামনে কিছু এরকম ট্যুরে যাব ছোট ছোট, যদি দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেহমাস ডায়েরির সঙ্গেই থাকবেন।